রানাঘাট নামক গ্রামে সরলা দেবী তার একমাত্র ছেলে সুমিতের সঙ্গে থাকত। খুব ছোটবেলাতেই সুমিতের বাবা মারা গেছিল এবং সরলা দেবী খুব কষ্ট করে সুমিতকে মানুষ করেছিলেন। সুমিত পড়াশুনোতে ভালো হওয়াতে সে বিভিন্ন জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন শুরু করে এবং একদিন ইন্ডিয়ান নেভি থেকে তার ডাক আসে। মা মা আমাদের দুঃখের দিন ঘুচলো মনে হয়। দেখো আমি চাকরি পেয়েছি ইন্ডিয়ান নেভিতে। কালই আমাকে যেতে হবে, কিছুদিন ট্রেনিং দেওয়া হবে, তারপর পোস্টিং দেবে। তুমি আমার ব্যাগপত্র গুছিয়ে দাও, আমি কাল সকালেই রওনা দেব। হ্যাঁ বাবা, এ তো খুব ভালো কথা, কিন্তু তুই এত দূরে চাকরি করতে চলে যাবি সেটা নিয়ে আমার একটু চিন্তা হচ্ছে। তুই পড়াশুনো শিখেছিস, চাকরি করবি, এটা খুবই ভালো ব্যাপার বাবা, আমি খুবই খুশি হয়েছি। কিন্তু এত দূরে তুই চলে যাবি তাই মনটা খুব খারাপ লাগছে। সেই কবে তোর বাবা ছেড়ে চলে গেছে তখন থেকে তোকে নিয়েই আমার সংসার। মা দুঃখ করছো কেন? আমি তো ছুটি পেলেই তোমার কাছে চলে আসব। তুমি ছাড়া আর কে আছে বলো আমার মা? এই বলে সুমিত পরের দিন সকালবেলা বিশাখাপত্তনমের উদ্দেশ্যে রওনা দিল। কয়েক মাস ট্রেনিংয়ের পর সুমিতের জয়েনিং হলো মুম্বাইতে। এরকমই একদিন সুমিত ছুটি পেয়ে বাড়ি এলো তার মায়ের কাছে। বাবা তুই এসেছিস, আমি ভীষণ খুশি হয়েছি রে, কতদিন তোকে দেখিনি। সুমিত অনেক দিন পর বাড়ি আসায় সে অনেক জিনিসপত্র নিয়ে এসেছিল তার মায়ের জন্য। বাবা তোকে একটা কথা বলি, তোর পাশের বাড়ির অমল কাকু তোর জন্য একটা মেয়ে দেখেছিল। মেয়েটি খুবই ভালো। আমি তোর অমল কাকুকে বলেছিলাম যে ছেলে বাড়িতে আসলে আমি ছেলেকে নিয়ে একদিন মেয়ের বাড়িতে দেখতে যাব। তাই তুই বল বাবা, তুই কি করবি? তুই কি কাউকে পছন্দ করেছিস? যদি পছন্দ করে থাকিস তাহলে সেই মেয়ের সঙ্গেই তোর বিয়ে দেব, আর না হলে তুই এই মেয়েটিকে একবার দেখে আসতে পারিস। না না মা, আমি কাউকেই পছন্দ করিনি। তুমি যেখানে ঠিক করে দেবে সেখানেই আমি বিয়ে করব। আমার কোনো আপত্তি নেই। তুমি অমল কাউকে বলো, আমি না হয় একদিন গিয়ে দেখে আসবো। তোমাকেও যেতে হবে কিন্তু মা। ঠিক আছে বাবা, তাহলে তোর অমল কাকুর সঙ্গে কথা বলে আমি জানাচ্ছি। কিছুদিন পর সুমিত এবং সুমিতের মা অমল কাকুকে নিয়ে সঙ্গীতাদের বাড়িতে দেখতে গেল। মেয়েটির সঙ্গে কথাবার্তা বলে তাদের খুব পছন্দ হলো এবং তারা পাকা কথা দিয়ে এলো। কিছুদিন পর সুমিতের সঙ্গে সঙ্গীতার বিয়ে হলো। বৌমা, আমি তোমার পছন্দের লুচি আর ছোলার ডাল বানিয়েছি, তুমি আর সুমিত খেয়ে নাও এসে। কিন্তু আমি তো ভেবেছিলাম আজকে চাউমিন খাবো। যাক, শাশুড়িমা যখন বানিয়ে দিয়েছে তখন বরং এটাই খেয়ে নিই। এই বলে সঙ্গীতা এবং সুমিত খেতে এলো টেবিলে। টেবিলে এসে সুমিত মাকে বলল, মা আমার তো ছুটি প্রায় শেষ হয়ে গেল, আর কিছুদিনের মধ্যে আমাকে ফিরে যেতে হবে। তাই আমি ভাবছিলাম তোমার বৌমাকেও নিয়ে যাব। তোমার কি মত মা? হ্যাঁ বাবা, বৌমাকে তো তোর সঙ্গে যেতেই হবে। ওখানে তো তোর দেখভাল করার জন্য কাউকে লাগবে, তাছাড়াও তোদের নতুন বিয়ে হয়েছে, তাই তুই বৌমাকে নিয়ে যা। মনে মনে কিছুদিন বৌমাকে কাছে রাখার ইচ্ছে থাকলেও ছেলের কথায় আর না করতে পারলেন না সরলা দেবী। তাই কিছুদিন পরেই সুমিত তার বউকে নিয়ে মুম্বাইতে চলে গেল। কিছুদিন পর খবর এলো সঙ্গীতা মা হতে চলেছে। সরলা দেবী ভাবলো এবার বোধহয় তার ডাক পড়বে ছেলে বৌমার কাছে যাবার। কিন্তু একদিন, শোনো, আমার মাকে কিছু মাসের জন্য এখানে নিয়ে আসবো। আমাদের তো প্রথম সন্তান, তাই আমার মা থাকলে আমার খুব সুবিধা হবে। তাছাড়া এই সময়টা মেয়ের মায়েরা মেয়ের কাছেই থাকে। কিন্তু আমি তো ভাবছিলাম আমার মাকে ডাকবো কিছুদিনের জন্য। আসলে মাও তো তোমার সঙ্গে থাকেনি। বিয়ের কিছুদিন পরেই তুমি আর আমি এখানে চলে এসেছি, তাই মা একাই থেকে গেছেন ওখানে। তাই আমি ভাবছিলাম কিছুদিন মা এখানে থাকলে মায়েরও ভালো লাগতো। তাছাড়াও আমাদের প্রথম সন্তান, আমার মাও খুব খুশি হতেন। না না, তোমার মাকে নিয়ে আসতে হবে না। ওনাকে আমার একদম পছন্দ নয়। গিয়েও ভূত একটা, কোনো স্ট্যাটাস নেই, আমার একদম পছন্দ হয় না। তাছাড়া আমাদের এখন যা স্ট্যাটাস, তাতে করে ওনাকে একদমই মানাবে না এখানে। তাছাড়া আমি একদমই চাই না তোমার মা আসুক। সুমিত আর কিছু বলতে পারলো না। আসলে সুমিত কখনোই বউয়ের মুখের ওপর কথা বলতো না। সুমিত সবসময় মনে করতো তার বউ বোধহয় তাকে দয়া করে বিয়ে করেছে। আসলে সুমিত দেখতে খুব একটা ভালো ছিল না, কিন্তু বউ মোটামুটি ছিল সুন্দরী। তাই সবসময় সুমিত একটা হীনমন্যতায় ভুগত। এরকমভাবেই কিছু মাস কাটতে লাগলো। তারপর সুমিতের ঘরে এলো ফুটফুটে একটি মেয়ে। সুমিত খুশি হয়ে মাকে ফোন করলো। মা, তোমার নাতনি হয়েছে, তুমি খুশি তো? হ্যাঁ রে বাবা, খুব খুশি। এ তো খুব আনন্দের কথা। আমার ঘরে লক্ষ্মী এসেছে। বৌমা ভালো আছে তো? তোরা ভালো আছিস তো? কোনো দরকার হলে বলিস বাবা। আসলে ভেবেছিলাম কিছুদিন তোদের ওখানে গিয়ে থাকবো, তারপর যখন শুনলাম বৌমার মা এসেছে তুই বললি তখন আর গেলাম না। তোরা ভালো থাকিস বাবা। এভাবেই দেখতে দেখতে বেশ কিছু বছর কেটে গেল। সুমিতের একটি ছেলেও হয় এবং দেখতে দেখতে সুমিতের চাকরির 18 বছর হয়ে যায় এবং সে আর নেভির চাকরি কন্টিনিউ না করে কলকাতায় চলে আসে। সেখানে সে বাড়ি বানায় এবং থাকতে শুরু করে।
কিছুদিনের মধ্যে অন্য একটি চাকরিও পায়। এরকমই একদিন সুমিত একটি গাড়ি কিনে বাড়িতে নিয়ে আসে। ওয়াও, নাইস কার! চলো লং ড্রাইভে যাই। বাচ্চারা, তোমরা রেডি হয়ে যাও, আজ আমরা লং ড্রাইভে যাব। কিন্তু আমি তো ভাবছিলাম একবার মায়ের সঙ্গে দেখা করতে যাব গাড়ি নিয়ে। এই তো একটুখানি রাস্তা, গাড়িতে করে গেলে 1 ঘন্টার মতো লাগবে। তোমরা যাবে সবাই? ও নো, ডিসগাস্টিং! আমার একদম ভালো লাগে না ওখানে যেতে। ওখানে বাড়িতে এসি নেই, কোনো সুযোগ সুবিধা নেই, ওয়াশিং মেশিন নেই, টিভি নেই। সেই তোমার মায়ের পুরোনো আমলের একটা সাদা কালো টিভি, ভালো লাগে না ওখানে যেতে। তাছাড়া আমার ছেলেমেয়েরা ওখানে একদমই অ্যাডজাস্ট করতে পারবে না। ওরা ছোটোবেলা থেকে গ্রাম একদম পছন্দ করে না। আমার ছেলেমেয়েরা যাবে না ওখানে। তাছাড়া তোমার ওই মা, আমার একদম বিরক্তি লাগে ওনাকে। ঠিক আছে, তাহলে চলো তোমাদেরকে নিয়ে লং ড্রাইভে ঘুরে আসি। এইভাবেই সুমিত বইয়ের কথায় উঠত এবং বসতো। কিন্তু হঠাৎ করে একদিন সুমিতের মা খুব অসুস্থ হয়ে পড়ায় পাড়ার লোকেরা সুমিতকে ফোন করলো এবং সুমিত তৎক্ষণাৎ তার মাকে নিয়ে এলো। কলকাতায় নিয়ে এসে মায়ের চিকিৎসা করিয়ে মা মোটামুটি সুস্থ হয়ে উঠেছিল। এরকমই একদিন মা হসপিটাল থেকে সুমিতের নতুন বাড়িতে এলো। বাবা, খুব ভালো বাড়ি বানিয়েছিস তো, খুব ভালো লাগলো দেখে। সন্তানের উন্নতি দেখে মা তো খুশি হবেই। তুই আর গ্রামে আসিস না কেন রে বাবা? এখন তো তুই আর বেশি দূরে নেই, মাঝে মাঝে আসতে পারিস তো বৌমা নাতি নাতনিকে নিয়ে। আসলে মা, তুমি তো জানোই ছেলে মেয়েরও প্রচণ্ড পড়াশোনার চাপ, আর তাছাড়াও আমার এই নতুন চাকরি, তাই আর সেরকমভাবে যাওয়া হয় না। মা, আপনি বরং নিচের ঘরেই থাকুন। আসলে মেয়ে আপনার সঙ্গে থাকতে ঠিক কমফোর্টেবল হবে না। ওর তো পড়াশুনো আছে, আর ও আবার কারোর সাথে বেড শেয়ার করতে পারে না। তাই আপনি বরং নিচের ঘরেই থাকুন। যখন খাবার সময় হবে তখন নয় আপনাকে ডেকে নেব, আর না হলে আমি খাবারটা আপনার রুমে এসেই দিয়ে যাব। এই বলে সুমিতের বউ চলে গেল। সুমিতের আর কিছুই বলার ছিল না। সুমিতের মা এখানে সবার মাঝে থেকেও তিনি একাই থেকে গেলেন। তাকে নিজের একটি রুমে থাকতে দেওয়া হয়েছিল। এমনকি নাতি নাতনিরা পর্যন্ত ঠাকুমার কাছে একবারও যেত না। তাই সরলা দেবীর এখানে আর ভালো লাগছিল না। তিনি বাড়ি থেকে কোথাও বেরোতেও পারছিলেন না। তাই তিনি একদিন সুমিতকে বললেন, শোন বাবা, অনেক দিন তো হলো তোর এখানে এসেছি। আমি তো বাবা গ্রামে থাকা মানুষ, তাই তোদের শহরের আদব কায়দা কিছুই আমার ভালো লাগে না। আর আমি এখন সুস্থ আছি, তাই তুই একদিন আমাকে বাড়িতে রেখে আয়। সুমিত বুঝতে পারলেও সুমিতের কিছুই করার ছিল না। তাই সে মাকে রেখে এলো বাড়িতে। পরদিন সকালে সুমিত একটি মায়ের চিঠি পেল, যেটি তার মা যেই রুমে থাকতো সেই রুমে মা ছেড়ে গেছিল। চিঠিতে লেখা ছিল, বাবা সুমিত, ছোটবেলা থেকে তোকে অনেক কষ্ট করে মানুষ করেছিলাম। আমার তোদের কাছে এসে থাকতে খুব ইচ্ছে করতো, কিন্তু এখন আর ইচ্ছে করছে না রে এখানে এক মুহূর্তও কাটাতে। আসলে আমারই বোঝা উচিত ছিল। তোদের স্ট্যান্ডার্ড এখন অনেক হাই, সমাজে তোরা এখন অনেক উচ্চমানের মানুষ, তাই তোদের আর কষ্ট দিতে চাই না। আমি চলে যাচ্ছি। তাছাড়া এখানে বাড়িতে সারাদিন আমি একলাই বসে থাকি, সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো ওখানে গেলে ছেলে বৌমার সঙ্গে সময় কাটাবো, নাতি নাতনিদের সঙ্গে সময় কাটাবো, কিন্তু নাতি নাতনিটা কাছেই আসে না। নাতি নাতনিরে কি দোষ বল? জন্মের পর থেকে কবারই বা আমাকে দেখেছে, তাই তাদের সেরকম টান মায়া কিছুই তৈরি হয়নি। আর বৌমা এখনকার মেয়ে, ওর তো নিজেরও অনেক কাজ থাকে, তাই ওকে আর কি বলি বল। নিজে পছন্দ করে বৌমা নিয়ে এসেছিলাম, ভেবেছিলাম শেষ বয়সটা তোদের কাছেই কাটাবো, কিন্তু আমি বুঝতে পেরেছি আমি এখন তোদের কাছে বোঝা। তাই আমার শেষ বয়সটা আমি গ্রামেই কাটাতে চাই। ভালো থাকিস বাবা সবাইকে নিয়ে। আমার আশীর্বাদ তোদের উপর সব সময় আছে। সুমিত শুধু চোখের জল ফেলতে লাগলো। মোহনপুর গ্রামে নারায়ণ তার ছেলে মেয়ে, বাবা মা এবং স্ত্রীকে নিয়ে বাস করত। নারায়ণ ছিল অত্যন্ত পরিশ্রমী একজন মানুষ। নারায়ণ রান্না বান্না খুব ভালো করতে পারত, তাই এলাকায় তার যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্নার কাজে ডাক পড়ত। এভাবেই নারায়ণ তার সংসার চালাতো। দেশভাগের পর এই দেশে এসে জমি জায়গা সেরকম কিছু ছিল না নারায়ণের, তাই তার ছিল খুবই অভাবের সংসার। কিন্তু ছেলে মেয়ে বড় হওয়ার সঙ্গে সঙ্গে সংসারের খরচ খরচা বাড়তে লাগলো। একদিন নারায়ণ তার বউকে বলল, গিন্নি, সংসারের যা টানাটানি অবস্থা, তাতে করে রোজগার না বাড়াতে পারলে আর কিছুতেই সংসার চালানো সম্ভব হচ্ছে না। ছেলে মেয়েটাও বড় হচ্ছে, আর বাবা মারও বয়স বাড়ছে। আর কতদিন এভাবে চালাবো? আমি বলি কি, শুনছো? শহরের দিকে নাকি অনেক কাজের সুযোগ থাকে, তাই তুমি যদি একবার শহরে গিয়ে কিছু চেষ্টা করো কাজ করার, তাহলে আমার মনে হয় কিছু একটা ব্যবস্থা হলেও হতে পারে।
কিন্তু আমি চলে গেলে তুমি কি সংসারের দেখভালের দায়িত্ব নিতে পারবে? তোমারও সারাদিন সংসারের কাজ, এই কাজের ফাঁকে এত সব বাইরের কাজও কি তুমি সামলে উঠতে পারবে? আরে তুমি এত চিন্তা করো না, আমি ঠিকই চালিয়ে নিতে পারবো। আর ঠাকুরের ইচ্ছেতে আমাদের ছেলে মেয়েটাও বড়ই শান্ত স্বভাবের। আর তাছাড়া তো বাবা আমার মাথার ওপর রয়েছেনই। এই তো সেদিন মহেশ কাকুর সঙ্গে দেখা হয়েছিল, তিনি বললেন আমাদের ছেলে নাকি খুব পরোপকারী হয়েছে। সেদিন হঠাৎ করে মহেশ কাকুর মার শরীর খারাপ হয়েছিল। মহেশ কাকুর স্ত্রী বাড়িতে একাই ছিলেন, ছেলে মেয়েগুলোও কেউ ছিল না মহেশ কাকুর। আমাদের বাবু ওই সময় রাস্তা দিয়ে যাচ্ছিল, মহেশ কাকুর স্ত্রী বাবুর কাছে সাহায্য চেয়েছিল। বাবু আবার তার বন্ধু বান্ধবদের নিয়ে পাড়ার হসপিটালে মহেশ কাকুর মাকে ভর্তি করে দিয়েছিল। ভাগ্যিস বাবু ছিল, মহেশ কাকুর স্ত্রী খুব ভয় পেয়ে গিয়েছিলেন। ছেলেটারই বা বয়স কত? এই বয়সে ছেলেটার কথা শুনলে গর্বে বুকটা ভরে ওঠে। আর আমার মেয়েটাও হয়েছে বড়ই লক্ষ্মীমন্ত। যেমন বাড়ির কাজকর্মে নিপুণা হয়ে উঠেছে, সেরকম পড়াশোনাতেও খুবই ভালো। তুমি এত চিন্তা ভাবনা না করে বেরিয়ে পড়ো তো, তারপর কপালে যা আছে দেখা যাবে। ঠিক আছে গিন্নি, আমি কাল সকালই না হয় শহরের উদ্দেশ্যে রওনা দেব। দেখি চেষ্টা করে কোথাও কোনো কিছু কাজ পাই কিনা। আর এখন গ্রামেও সেরকম অনুষ্ঠান বাড়িতে আর ডাক পায় না। আসলে এখন রান্নার ধরন অনেক আলাদা হয়ে গেছে। এখন আর পুরনো দিনের মতো লুচি, আলুর দম, পোলাও, খাসির মাংস এগুলো বানানো হয় না অনুষ্ঠানে। তাই কাজের বড়ই অভাব। ভেবেছিলাম একটা খাবার হোটেল দেব, কিন্তু সেরকম পুঁজিও তো নেই। এখন একটা ভাতের হোটেল দিতে গেলে অনেক টাকার দরকার। হ্যাঁ, তুমি তো রান্নাটা ভালোই করো। ভেবেছিলাম কিছু টাকা সংসার খরচ থেকে জমিয়ে তোমাকে তুলে দেব তোমার হাতে, কিন্তু সংসারের যা অবস্থা তাতে করে আর কিছুই বাঁচিয়ে উঠতে পারি না। দুঃখ করো না গিন্নি, ভগবান চাইলে একদিন স্বপ্ন তোমার পূরণ হবেই। এখন আমাদের প্রথম কর্তব্য বাবা মাকে ভালো রাখা আর ছেলে মেয়ের ভবিষ্যৎটা তৈরি করে দেওয়া। বাস, তাহলেই শান্তি। ঠিক আছে, তাহলে তুমি সকাল সকাল কাল বেরিয়ে পড়ো, যা আছে কপালে দেখা যাবে। চলো এবার শুয়ে পড়ো। কাল সকালে তাহলে আমাকে কিছু একটা খাবার বেঁধে দিও। কাল সকালেই তাহলে আমি শহরের উদ্দেশ্যে রওনা দেব। যথারীতি সকালবেলা নারায়ণ শহরের উদ্দেশ্যে রওনা দিল। গিন্নি তাকে মুড়ি বাতাসা বেঁধে দিল। সকাল 10টা নাগাদ নারায়ণ শহরে পৌঁছালো। কোন ছোটবেলায় একবার শহরে এসেছিলাম, এখন কত কিছু বদলে গেছে, কিছুই আর বুঝে উঠতে পারছি না। কোথায় যে এখন যাব, দেখি একটু হেঁটে কোথাও কোনো কিছু কাজ পাই কিনা। হাঁটতে হাঁটতে নারায়ণ একটি বড় বাড়ির সামনে এসে উপস্থিত হলো। এ তো দেখছি বিরাট বাড়ি। মনে হয় বাড়িতে অনেক লোকজন আছে। এত বড় বাড়ি তো আমি শুধু সিনেমাতেই দেখেছি। চোখের সামনে এত বড় বাড়ি দেখার সৌভাগ্য আমার তো কোনোদিন আগে হয়নি। এই বলে নারায়ণ বাড়ির সামনে বসে পড়ল। বাড়ির সামনে ছিল একটি খুব সুন্দর বাগান। সেখানে অতি যত্ন সহকারে গাছপালা লাগানো ছিল। সেরকমই একটি গাছের নিচে শুয়ে নারায়ণ ঘুমিয়ে পড়ল। ঘুম যখন ভাঙলো তখন প্রায় সন্ধে হয়ে এসেছে। হঠাৎ করেই দেখলো একজন বাড়ির বাইরে বেরিয়ে এসেছে এবং নারায়ণকে এসে ডাকছে। কি ব্যাপার, তুমি কে? আমার বাগানেই বা করছো কি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। বাবু, আমি নারায়ণ, গ্রাম থেকে এসেছি কাজের খোঁজে। তা তুমি এখানে কি করছো? তোমার কি কেউ পাঠিয়েছে? বাবু, না না, আমাকে কেউ পাঠায়নি। আমি শহরে এসেছি সকালবেলা, তারপর ঘুরতে ঘুরতে আপনার বাড়ির বাগানে এসে উপস্থিত হই। আসলে আমি শহরে এসেছিলাম কিছু কাজের খোঁজে। বাড়িতে অসুস্থ বাবা মা, ছেলে মেয়ে, স্ত্রী সবাই আছে। গ্রামে আমার সেরকম কোনো রোজগার নেই, তাই বাবু শহরে এসেছি একটু কাজের খোঁজে। আপনার কাছে কি কোনো কাজের খোঁজ হবে? তুমি অপরিচিত মানুষ, আমি কিভাবে তোমাকে বিশ্বাস করে কাজ দেব? দিনকালের যা অবস্থা, তা তো কাউকে এখন বিশ্বাস করাই যায় না। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন? আপনি আমাকে কাজে রেখে দেখুন না, যদি খারাপ লাগে তাহলে না হয় ছাড়িয়ে দেবেন। ঠিক আছে, তোমার কথায় আমি বিশ্বাস করলাম। তোমাকে আমি 1 মাসের জন্য কাজে রাখলাম। পরে না হয় যদি তোমার কাজ পছন্দ হয় তাহলে না পাকাপাকিভাবে রেখে দেব। অসংখ্য ধন্যবাদ বাবু, আপনার এই ঋণ আমি কোনোদিন ভুলতে পারবো না। যদি কখনো সুযোগ হয় তাহলে নিশ্চয়ই আপনার ঋণ শোধ করার চেষ্টা করব। ঠিক আছে ঠিক আছে, বেশি কথা নয়। তোমাকে আমি একটি হোটেলের দায়িত্ব দিলাম। কলকাতা শহরের বুকে আমার 10খানা ভাতের হোটেল আছে, তার মধ্যে একটি হোটেলের দায়িত্ব আমি আজকে তোমাকে দিলাম। যদি তুমি কাজ করে দেখাতে পারো তাহলে না হয় তোমাকে নিয়ে কিছু ভাবা যাবে। আমাকে কোথায় যেতে হবে বলুন, আমি অবশ্যই আপনার কথা রাখার চেষ্টা করব। তুমি কাল সকাল সকাল বারাসাতে চলে যাবে। ওখানে স্টেশনের পাশে নন্দবাবুর হোটেল বলে একটি ভাতের হোটেল পাবে, সেটি আমার হোটেল। আমি ওখানকার ইনচার্জকে বলে দেব তোমার কথা। আচ্ছা শোনো, আজ আর রাতে কোথাও যাওয়ার দরকার নেই।
তুমি না হয় আমার বাড়িতেই আজকের রাতটা থেকো। ঠিক আছে বাবু। পরদিন সকালবেলা বাবুর কথা মতো নারায়ণ বারাসাতের উদ্দেশ্যে রওনা হলো। সেখানে মিলনবাবু ছিলেন ইনচার্জ, তাকে বাবু সব বলে রেখেছিলেন। তাই নারায়ণের পরিচয় দিতেই মিলনবাবু তার কাজ তাকে বুঝিয়ে দিল। বিশেষ কিছু কাজ ছিল না নারায়ণের, শুধু অতিথিদের দেখভাল করার দায়িত্বই প্রথম দিন নারায়ণকে দেওয়া হয়েছিল। এমনিতে সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু মিলনবাবু লোকটিকে নারায়ণের মোটেই সুবিধার লাগলো না। মিলনবাবু যথারীতি অতিথিদের সঙ্গে খারাপ ব্যবহার করতেন। নারায়ণ সবার মুখে শুনল এই মিলনবাবুর জন্যই নাকি হোটেলটি খুব একটা ভালো চলতো না। খরিদ্দাররাও খুব বিরক্ত। যেহেতু নারায়ণ নতুন ছিল তাই সেরকম কিছু বলে উঠতে পারছিল না। এরকমভাবে কদিন কাজকর্ম চলল এবং একদিন হঠাৎ করেই হোটেলে বাবু এসে উপস্থিত হলেন নারায়ণ কেমন কাজ করছে না করছে তা দেখাশুনো করার জন্য। বাবু এমনি মাঝে মাঝে আসতেন হিসেব নিকেশ দেখার জন্য। বাবু হঠাৎ করেই নারায়ণকে বলে উঠলেন, কি নারায়ণ, সব ঠিকঠাক চলছে তো? বাবু যদি অভয় দিতেন তাহলে একটা কথা বলতাম, ছোট মুখে বড় কথা। আরে বলো না, কি সমস্যা বলো। বাবু, আপনার এই ইনচার্জ মিলনবাবুকে ঠিক সুবিধের মনে হয় না। কেন, মিলন আবার কি করলো? না বাবু, কিছু করেননি, কিন্তু ওনার অতিথিদের প্রতি ব্যবহার আমার খুব একটা ভালো লাগে না। মিলন আমার অনেক দিনের বিশ্বস্ত বন্ধু, ওকে আমি ভাইয়ের চোখেই দেখি। তুমি এত বড় দোষারোপের প্রমাণ দিতে পারবে? হ্যাঁ বাবু, দিতে পারবো। আপনি কাল সকাল 10টার সময় একবার এসে দেখবেন। আচ্ছা ঠিক আছে, আমি তোমার কথায় বিশ্বাস করলাম। কাল একবার না হয় সময় করে আসবো। নারায়ণের কথা মতো বাবু পরদিন 10টার সময় হোটেলে এসে পৌঁছালেন এবং চুপিসারে সমস্ত কিছু লক্ষ্য করতে লাগলেন। এই রামু, দেখ ওই লোকটা এসেছে, কি খেতে চাইছে দেখ তো। যদি মাংস ভাত খেতে চাই তাহলেই খাওয়াবি, নয়তো দূর করে দে। এসে এক্ষুনি না হলে বলবে আমি একটা সবজি ভাত দিন। এইসব সবজি ভাত খাওয়া লোকজনের হোটেলে খাওয়ার দরকার নেই। ভালোই একটু আরাম করে ঘুমাচ্ছিলাম, এসেই বিরক্ত করবে যত সব। রামু, আজ কয় প্লেট খাবার হয়েছে রে? বাবু 100 প্লেট। রামু, বাকি খাবারগুলো যা পৌঁছে দিয়ে আয়। আসলে বাবুর অজান্তে মিলনবাবু একটি হোম সার্ভিস চালাচ্ছিলেন, আর পুরো হোম সার্ভিসের খরচ খরচা চলতো নন্দবাবুর টাকায়। নন্দবাবুর হোটেল থেকে সমস্ত খাবার যেত হোম সার্ভিসে এবং এই মিলনবাবু হোম সার্ভিসটি চালাতো অতি যত্ন সহকারে। এই রামু ছিল হোম সার্ভিস পৌঁছে দেওয়ার লোক। বাবু সবই লক্ষ্য করছিল এই সমস্ত আড়াল থেকে। তারপর বাবু হঠাৎ করেই বেরিয়ে এলেন। নারায়ণ, তুমি একদম সঠিক কথাই বলেছিলে। আমিও অনেকদিন ধরেই ভাবছিলাম আমার সব হোটেলগুলি ভালো চললেও বারাসাতের হোটেলটির এরকম অবস্থা কেন, কিন্তু কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমার কাছে এখন সমস্ত কিছু পরিষ্কার। পরদিন থেকে বাবু মিলনকে ইনচার্জের পদ থেকে সরিয়ে দিলেন। এখন হোটেলের নতুন ইনচার্জ হলো নারায়ণ। এইভাবেই নারায়ণ বাবুর বিশ্বাস অর্জন করে খুব ভালোভাবে হোটেলটি চালাতে লাগলো এবং নারায়ণ তার স্ত্রী, কন্যা, বাবা, মা সবাইকে নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিল এবং তারা এখানে একটি ভাড়া বাড়ি করে থাকলো এবং তারা ছেলে মেয়েকে ভালোভাবে মানুষ করতে লাগলো। এইভাবেই নারায়ণ সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা কি ধরনের গল্প দেখতে চাও সেটিও কমেন্ট করে জানাতে পারো। আর যাদের কমেন্ট সবচেয়ে ভালো হবে তাদের নামে পরবর্তী গল্পের চরিত্রের নাম রাখা হবে। আর যদি কেউ আমাদের গল্প পাঠাতে চাও তাহলে ডেসক্রিপশনে দেওয়া গুগল ফর্মে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমাদের ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়।